ওকে, তো আমরা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পলিমার। তো পলিমার বিষয়টা আসলে কি আমরা আগে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জাস্ট জেনারেল ধারণাটা আগে একটু ক্লিয়ার করি। দেখো, পলিমার ব্যাপারটা আসলে কি। আমরা আমাদের এই যে শরীর গঠিত হয়েছে, আসলে পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেগুলোর আসলে আকৃতি বা এই যে হচ্ছে আকৃতি তৈরি হয়েছে বাট ওর মধ্যে পলিমার নেই, এরকম ঘটনা কিন্তু নেই। অর্থাৎ আমাদের এই যে বডি একটা স্ট্রাকচার আছে, এর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের দেখা যাচ্ছে যে একটা সূত্রের সাথে আর একটা সূত্র যুক্ত হয়ে হয়ে বিশাল বড় মানে সূত্র তৈরি করে, এবং ওইগুলোই হচ্ছে সবগুলোই কিন্তু পলিমার। তো এই পলিমার বিভিন্ন জিনিসের মধ্যে আছে, যে কোনো জিনিসের আকৃতি দিতে হইলে আসলে ওর মধ্যে ওই জিনিসটাকে একটার সাথে আর একটা যুক্ত করে তৈরি করা লাগে। তো আমরা সিম্পল একটা ধারণা আগে একটু ক্লিয়ার করে নিই। দেখো, মনে করো যে আমরা এই যে শিকল চিনি, এই যে শিকল, একাধিক শিকল যখন একসাথে যুক্ত থাকে তখন কিন্তু এটা দিয়ে একটা কাজ করা যায়, এটা একটা আকৃতি তৈরি হয়েছে। তো এরকম কোন একটা জিনিস দিয়ে যদি এরকম একাধিক অংশ যদি এরকম একসাথে যুক্ত থাকে তখন এই ঘটনাটাকে আমরা আসলে বলে থাকি পলিমার। হ্যাঁ, তো সরি, পলিমার। তো এখন এই পলিমারের পলিমার জিনিসটা বুঝতে হলে আমাদের আগে মনোমার সম্পর্কে জেনে নিতে হবে ভালো করে, মনোমার সম্পর্কে জানতে হবে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে মনোমার জিনিসটা আসলে কি। তাহলে আমরা পলিমার বুঝবো, মনোমার আগে মনোমার বুঝবো, তারপরে পলিমার বুঝবো। তো মনোমার যদি বুঝি আস্তে আস্তে আমরা পলিমারেরটাও ভালো করে বুঝে যাব। তো আমি শুরু করি। তো দেখো, আমাদের তাহলে মনোমার জিনিসটা আসলে কি। তো তোমরা জানো যে আমরা কেমিস্ট্রির শুরুতেই বলেছিলাম মনো, এই মনো শব্দটা কখন ব্যবহার করি বলো তো। মনো শব্দটা এক, হ্যাঁ, কোন একটা জিনিস একটা সংখ্যক থাকে, অর্থাৎ যেমন কার্বন যদি একটা থাকে অথবা কোনো একটা উপাদান একটা আকারে আছে তো সেটাকে আমরা মনো বলে থাকি। দুইটা হলে আমরা বলি ডাই, তিনটা হলে আমরা বলি ট্রাই, চারটা হলে আমরা বলি হচ্ছে কি বলি, চারটা হলে আমরা টেট্টা বলে থাকি। ওকে, এত লেট করে জয়েন করলে তো ঝামেলা। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে মনোমারের ক্ষেত্রে আমি এখানে মনোর সাথে যুক্ত করলাম হচ্ছে মার, অর্থাৎ কোন একটা জিনিস হচ্ছে আমাদের এরকম একটা সংখ্যক থাকলে তখন সেটাকে আমরা মনোমার বলবো। যেমন আমরা বলতে পারি যে এইখানে আমি এ লিখলাম, হ্যাঁ, এ, তো একটাই আছে, এটাকে আমি মনোমার বলতেছি। কিন্তু যদি এই এ দুইটা থাকে তখন আমি বলবো হচ্ছে ডাইমার, তিনটা থাকলে বলবো কি বলবো, ট্রাইমার। যদি একাধিক সংখ্যক থাকে, মানে এরকম আমাদের চলতেই আছে, একাধিক সংখ্যক যুক্ত আছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, এটা হচ্ছে পলিমার বলবো। বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা। আচ্ছা, এইখানে একটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে সবসময় যে মনোমার যে একটা জিনিস দিয়েই হবে এরকম না। মানে হচ্ছে যেমন আমি যদি উদাহরণ বলি যে এইখানে আমি বললাম এ এবং বি, এইটাই হচ্ছে একটা উপাদান। তাহলে এখন এর পরেরটা যদি আমি এ বি এবং এইখানে এ বি বলি, তাহলে এইটা কিন্তু দুইটা উপাদান হলো। তারপরে কি হইল, এ বি, এ বি এবং এইখানে এ বি। ওকে, তাহলে এখানে কয়টা হলো, তিনটা। কেন এরকম হচ্ছে, কারণ কারণ হচ্ছে এই টোটালটাই হচ্ছে একটা বোঝাচ্ছে এইখানে, এইখানে এই টোটালটা একটা আর এইটা আর একটা, তাহলে দুইটা বোঝাচ্ছে। এখানে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা। তো সবসময় যে আসলে একটা জিনিস দিয়েই হচ্ছে মনোমার হবে এমন না, একাধিক জিনিস দিয়েও মনোমার হতে পারে। তাহলে আমরা যদি এইটাই অসংখ্য সংখ্যক থাকে তখন সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে হচ্ছে পলিমার বলবো। তার মানে পলিমার, আমরা বুঝতেছি যে পলিমার জিনিসটা হচ্ছে অসংখ্য মনোমার, অসংখ্য মনোমারের একটা সংযোগ। অথবা আমরা এমন বলতে পারি যে আমরা এরকম ধরনের সংজ্ঞাটা দিয়ে থাকি যে কোন একটা যৌগের, এই যে বৃহৎ কোন একটা যৌগের, এটা তো বৃহৎ একটা যৌগ, হ্যাঁ, এই বৃহৎ যৌগের একদম ক্ষুদ্রতম অংশটাকে বলা হয় হচ্ছে, ক্ষুদ্রতম অংশটাকে বলা হয় হচ্ছে মনোমার। আর এই বৃহৎ যৌগটাকে, মানে এই সবচেয়ে বড় যে যৌগটা আছে, এই বড় যৌগটাকে, টোটালটাকে বলা হয় হচ্ছে
পলিমার। কথা কি বুঝতে পারছো? এন্ড যদি আমাদের বলে যে পলিমারের সংজ্ঞাটা কি অথবা মনোমারের সংজ্ঞাটা কি, তাহলে আমরা বলবো যে বৃহৎ একটা অণুর ক্ষুদ্রতম অংশটাকে আমরা বলে থাকি মনোমার, আর ওই বৃহৎ অণুটাকে আমরা বলা হয় পলিমার। কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে, এরপর আমরা আসি। দেখো, এরপর আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা মনে করো যে এইখানে একটা উপাদান দিয়ে আমরা দেখি, যেমন আমি এখানে যদি ইথিনকে চিন্তা করি, 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন যার নাম হচ্ছে ইথিন। হ্যাঁ, তো ইথিনের ক্ষেত্রে আমি এখানে 2টা কার্বন দিয়ে দিলাম, এখানে আমি 2টা কার্বন দিয়ে দিলাম, তাহলে দিয়ে আমি এখান থেকে এটাকে বললাম হচ্ছে ইথিন। এটা কিন্তু একটা ইথিন। এখন প্রশ্ন হচ্ছে এই ইথিন, এটা কিন্তু আমাদের একটা মনোমার। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের মনোমার, ইথিনের মনো, এই সরি, মনে করো যে এটাকে আমরা মনোমার বলতেছি। হ্যাঁ, এখন দেখো এটা মনোমার হলো। এখন এই মনোমারগুলোকে যদি আমি অসংখ্য মনোমারকে একসাথে যুক্ত করতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো? আমরা তখন সেটাকে পলিমার বলবো। তো পলিমারটা কেমন করে তৈরি হয়? এইখানে অসংখ্য জিনিস যদি পরপর থাকে, যেমন আমি এখানে উদাহরণ যদি দিই, মনে করো যে এখানে আমাদের একটা এই ইথিন ছিল, ওকে, এরকম মনে করো ইথিনটা ছিল, এর সাথে আমাদের আরেকটা ইথিন আছে, এর সাথেও মনে করো আরেকটা ইথিন আছে। এখন তোমাদের কিন্তু পড়ানোর সময় আমি বলছিলাম দ্বিবন্ধনের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্যটা কি বলতো? এটা বিক্রিয়া করার সময় কি বৈশিষ্ট্যটা দেখায় বলতো? একটা বন্ধন ভেঙে যাবে। অর্থাৎ এইখানে এই যে দ্বিবন্ধনের একটা বন্ধন কিন্তু এটা ভেঙে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভেঙে যাবে? কারণ এইখানে দ্বিবন্ধনের একটা বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন থাকে, হ্যাঁ, যেটাকে আমরা পাই বন্ড বলে থাকি। আর এইটাও এখান থেকে ভেঙে যাবে, এইটাও ভেঙে যাবে। আর আমরা জানি যে কোনো একটা বন্ধন ভাঙলে অবশ্যই এই 2টা কার্বনের 2টা কি হবে? এই কার্বনের একটা হাত, হাত বলতে একটা ইলেকট্রন ফাঁকা হবে, আর এই কার্বনের একটা ইলেকট্রন ফাঁকা হবে। সেম ওয়েতে এর ক্ষেত্রেও এই কার্বনে একটা ইলেকট্রন ফাঁকা হবে, এইটাও একটা ইলেকট্রন ফাঁকা হবে, ইলেকট্রনকে আমরা হাত হিসাবে চিন্তা করি। আবার এইটার ক্ষেত্রেও এই সেম ঘটনা, ওকে, এইটার ক্ষেত্রেও সেম ঘটনা। এখন তুমি বলো এই দুইটা ইলেকট্রন তখন নিজেদের মধ্যে একটা বন্ড বন্ড তৈরি করে, এখানে বন্ড তৈরি করে, এইভাবে তারা অসংখ্য অনেক বড় একটা যৌগ তৈরি করে। হ্যাঁ, তো এখন এত বড় যৌগ তো আসলে আমরা সাধারণত এভাবে লিখি না, এভাবে লিখাটা আসলে আমাদের জন্য একটু ঝামেলাযুক্ত, তাই আমরা আসলে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখান থেকে মনে করো আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিই, এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিই, ওকে, এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিই। যদি এই ব্র্যাকেটটা দাও তাহলে তুমি অবশ্যই থার্ড ব্র্যাকেট দিলে, দিয়ে এইভাবে করে তুমি লিখতে পারো, এরকম করে দিয়ে তুমি তখন এই পাশের গুলা আর লিখবা না। পাশের গুলাকে কি করবা? সরি, পাশের গুলাকে তুমি এখান থেকে মুছে দিবা। মুছে দিবা বলতে এটুকু আর লিখা যাবে না, এইটুকু লিখা যাবে না। তো এই যে এইভাবে করে তুমি লিখে দিতে পারো, জাস্ট এইটাই লিখলাম, মাঝখানের বন্ধনটা ভেঙে দিয়ে আমরা দুই দিকে 2টা বন্ড ফাঁকা করে এইখান থেকে ওর মাঝ দিয়ে আমরা আসলে কি করলাম? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। কিন্তু তুমি যদি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে চাও, তাহলে এখান থেকে ওইটা না লিখলেও হবে। কি না লিখলেও হবে? এখানে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায় না? জি দেখা জি যায়। স্যার, যাই তো। তোমার নেটওয়ার্কে ইস্যু হইতে পারে, একটু চেক করো। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছো সবাই? এই, স্যার, এখানে ব্র্যাকেটের পাশে কি এন দিব? হ্যাঁ অবশ্যই এন দিতে হবে, এখন আমরা এন এর ব্যাপারে আসি নাই এখনো। হ্যাঁ, তো আমি জাস্ট বিষয়টাকে বললাম অনেকগুলো একসাথে যুক্ত হলে এটাকে শর্ট ফর্মে লিখি আমরা এইভাবে। কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ভাইয়া। আচ্ছা ওকে, তো আমরা এবার আসি। এখন আমি মনে করো এই পলিমারকরণ বিক্রিয়াটা করাতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? আমি একটা মনোমার দিয়ে তো আমি সেই কাজ করতে পারবো না। আমি এখন তোমাকে বললাম একটা চেইন তৈরি করো, এখন তুমি তুমি আমার কাছে দিলা ভাইয়া একটা একটা অংশ আমার কাছে আছে, তো আমি এটা দিয়ে কি একটা চেইন তৈরি করতে পারবো? পারবো না, কারণ একটা দিয়ে কখনোই তো আসলে জোড়া লাগায় তৈরি করা যাবে না। তাহলে আমার কাছে কি লাগবে? এইগুলাই লাগবে অনেকগুলা, এরকম এইগুলা লাগবে অসংখ্য, এরকম অসংখ্য জিনিস এইগুলা লাগবে, ওকে। তো অসংখ্য এই জিনিসগুলো যখন লাগবে তখন আমি কিন্তু এইগুলাকে আমি কি করব? এভাবে লিখে দিব। হ্যাঁ, এখন এইগুলা কিন্তু আমার কাছে মনে করো এন সংখ্যক আছে,
তখন ওই n সংখ্যক দিয়ে আমি এখানে কি করব, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে, এরকম একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে এরকম এখানে একটা বড় অংশ তৈরি করব। হ্যাঁ, এখন এখানে বলবো আরও এখানে যুক্ত আছে, তো সেই জিনিসগুলো আমি এখানে দেখাতে পাচ্ছি না, বিধায় আমি কি করলাম, এখানে ব্র্যাকেট দিয়ে আমি এখানে কতগুলো নিয়েছিলাম আমি তত এখানে দিয়ে দিব। যদি আমার এখানে সামনে 100 থাকতো, 100টি থাকতো, তাহলে আমি এখানে 100 দিতাম, 100টি পরস্পরের সাথে যুক্ত আছে। কথা কি বোঝাতে পারলাম কিনা? জি ভাইয়া। তার মানে এইটা আমাদের একটা দিয়ে কখনোই সম্ভব না, এখানে অসংখ্য লাগবে, যতগুলো লাগবে। এখন কতগুলো লাগবে আমি তো জানি না, যখন যেটা যত দিয়ে আমরা করতে পারবো। তো আমি এখানে যদি 20টা দিয়ে করি, 100টা দিয়ে করি, এরকম হচ্ছে যতগুলো দিয়ে বিক্রিয়াটা করাবো তখন এই n এর মানটা তত হবে। তো আমি এখানে বললাম যে n সংখ্যক নিচ্ছি, n এর মান যে কোনো কিছু হইতে পারে, তো সেই n এর মানটাই আমরা এই যে এইখানে লিখব। এখানে যদি n এর মান 100 হয় তাহলে আমি এখানে n এর মান 100 দিব। কথা কি বুঝতে পারলা নাকি বুঝতে অসুবিধা হয়েছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবারে একটা বিষয়ে আসি। এখন দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের এরকম আছে, এবং এইখানে আমরা এই ঘটনাটা বলে ফেললাম। এবার আমি আসি এখানে, এখানে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে একটা ইথিন নিলাম। হ্যাঁ, ইথিন নিলাম। আচ্ছা, ওকে, ইথিন নিলাম। এখন এই যে ইথিনটা নিলাম, এই ইথিনে আমরা ইথিন থেকে আসলে আমরা পলিমারকরণ বিক্রিয়াটা অংশগ্রহণ করাবো ইথিনকে। তাহলে ইথিনকে আমরা পলিমারকরণ বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করাবো, তখন তোমার কাছে কিন্তু আমি বলতেছি এটা হচ্ছে ইথিন একটা জাস্ট মোনোমার। এই একটা দিয়ে তো কাজ হবে না, হবে? একটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের এই একটা না দিয়ে আমরা কি করতে হবে, আমাদের অসংখ্য নিতে হবে। এটা কতগুলো নিব, আমরা n সংখ্যক নিলাম, এই জিনিসটা নিলাম n সংখ্যক। এবার আমি কি করব, এবার কি হবে, এই জিনিসটা মনে করো অসংখ্য নিয়েছি, সেই অসংখ্য জিনিসগুলো কি হয়, একটার সাথে আরেকটা কি করে যুক্ত হয়, একটু আগে যেটা দেখালাম। ওকে, এই পাশাপাশি যেগুলো মনে করো এরকম অসংখ্য জিনিস আছে, সেগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়, একটার সাথে আরেকটা যুক্ত হয়। ওকে, তো আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, এখন এরকম একটার সাথে যখন একটা যুক্ত হবে তখন আসলে বিষয়টা কেমন দাঁড়াবে। এবার মাঝখানের বন্ধনগুলো একটা একটা করে ভেঙে যাবে। তাহলে আমি এখান থেকে এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল, এইখানে ভেঙে গেল এবং এখানে ভেঙে গেল, যেটা হচ্ছে দুর্বল সেটা ভেঙে গেল। আচ্ছা, এখন ভেঙে যাওয়ার পর আসলে কি ঘটনা ঘটবে, এখান থেকে আমাদের একটা বন্ড ফাঁকা হবে, এর একটা বন্ড ফাঁকা হবে, এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। সেম ওয়েতে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, বন্ধন তৈরি হবে, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, বন্ধন তৈরি হবে, এইখানেও আমাদের একটা বন্ড আছে। তো এরকম আমাদের আছে। তো এই জিনিসটাকে আমি যদি শর্টে লিখতে চাই, তখন আমি যে কোনো দুইটাকে করে লিখতে পারি। এখান থেকে আমি তখন এইরকম করে লিখতে পারি যে আমার এই দুইটাকে আমি নিয়ে লিখলাম, আর বাকিগুলো আমার এদিকে আছে, কত সংখ্যক আছে, তখন এই যে এখানে আমি n বসাই দিই। আর বাকিগুলো আমার লেখার দরকার নেই, কারণ হচ্ছে আমি খাতা এত বেশি জিনিসপত্র লিখলে ঝামেলা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এরকম করে লিখলেই কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই জিনিসটাকে এইভাবে করে লিখে দিতে পারি। এখন এইটার বিকল্প হচ্ছে কি, কেউ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লেখে তখন সে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে CH2 এইখান থেকে এরকম করে দিবে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে এটা দিবে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আগের সময়গুলোর বইতে আসলে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ কম করতো, এখন আসলে ইউজ করতেছে, সো তোমরা দিতে পারো, সমস্যা নেই। এখন এইখানে অবশ্যই কিছু প্রভাবক আছে, প্রভাবকগুলো একটু বই থেকে দেখে একটু মিলাই নিতে হবে, এই জিনিসগুলো একটু মিলাই নিবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি একটু আসতেছি যে এটা হচ্ছে ইথিন। এখন সবসময় মাথায় রাখবা, এই পলিমারকরণ বিক্রিয়ার নামের প্রথমে পলি শব্দটা আসে, সবসময় পলি আসবে। তাহলে এই ইথিনের সামনেও যখন পলি শব্দটা আসবে, তাহলে নাম হচ্ছে, এটা হচ্ছে পলি আর এটা হচ্ছে ইথিন, তাহলে নাম হচ্ছে পলি, এই এটা হয়ে যাবে পলিথিন। বোঝা গেল সবাই? তাহলে আমরা এই যে আমরা যে হচ্ছে বাজার করার জন্য যে পলিথিনগুলো ব্যবহার করি, পলিথিনের যে ব্যাগগুলো ব্যবহার করি, তাহলে সবগুলোই কিন্তু এরকম ইথিনের মোনোমার, এই ইথিনের পলিমার, ইথিনের পলিমার। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। প্রশ্নটা কেমন করে আসে আমি একটু জাস্ট বলে দিচ্ছি। দেখো এখানে আসে হচ্ছে, মনে করো এরকম প্রশ্ন আসলো যে এইটা হচ্ছে পলিথিন, এখন পলিথিনের মোনোমার কোনটি।
তাহলে তোমাকে যদি বলে পলিথিনের মনোমার কোনটি, তখন তুমি বলবে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। আর ইথিনের পলিমার কোনটি? পলিথিন। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই পলিথিনের হচ্ছে এটা হচ্ছে মনোমার। ব্যাগ আসলে আমরা আসবো হচ্ছে মনোমার, আর এই দিক থেকে এইদিকে যদি আমি যাই তাহলে এটা হবে হচ্ছে পলিমার। এখন যদি আমাদের প্রশ্ন করে যে ইথিনের পলিমার কোনটি, তখন পলিথিন, আর পলিথিনের মনোমার কোনটি? ইথিন। সবাই কি বুঝতে পারলাম? জি ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এবার যে কাজটা করব, আমরা একটু বুঝে আসার চেষ্টা করব। আমরা জিনিসটা জাস্ট পড়লাম যে হচ্ছে পলিমার কি, মনোমার কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এত সময় ধরে আমরা যে কথাগুলো বললাম সেটা হচ্ছে পলিমার বা মনোমার বোঝার জন্য। এখন তাহলে পলিমার করণ বিক্রিয়াটা কি? যে বিক্রিয়া আসলে এই যে ঘটনা ঘটলো, এই এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে পলিমার করণ বিক্রিয়া। তো আমরা একটু জাস্ট ফর্মাল যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখে আসি। অর্থাৎ আমাদের পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাটা আমাদের বইতে কিভাবে ব্যবহার করেছে আমরা একটু দেখে আসি। তো দেখো এখান থেকে আমাদের কি কথা বলতেছে, বলছে যে বিক্রিয়ায় কোনো পদার্থ ক্ষুদ্র অণু, মানে পদার্থের যে ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, এই যে সেই বিক্রিয়াকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলে থাকি। আচ্ছা, পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট ছোট ওই যে অংশগুলো থাকে প্রত্যেকটা এক একটা কি মনোমার, এবং এই বিক্রিয়ার ফলে যে বৃহৎ অণু গঠন হয় তাকে আমরা পলিমার অণু বলে থাকি। এবং দুইটি মনোমার একসাথে যুক্ত হলে ডাইমার, তিনটি যুক্ত হলে ট্রাইমার, চারটা যুক্ত হলে টেট্রামার, এরকম আকারে চলতে থাকবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে এখানে একটা কথা বলতেছে, আমাদের খাদ্যের একটি প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। হ্যাঁ, তো বলছে প্রোটিনও অ্যামাইনো অ্যাসিডের একটি এই যে পলিমার। এই প্রোটিন, অসংখ্য প্রোটিনগুলো একসাথে যুক্ত হয়ে এই অ্যামাইনো অ্যাসিড গঠন করে। ওকে, সরি ভুল বললাম, অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি হয়? প্রোটিনটা তৈরি হয়। একটু জিনিসগুলো কিন্তু বুঝেই করবে, যে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে অ্যামাইনো অ্যাসিডের যেহেতু পলিমার হচ্ছে প্রোটিন, এর পলিমার যেহেতু প্রোটিন, তাহলে এই প্রোটিনের মনোমার কোনটা? অ্যামাইনো অ্যাসিড। তাহলে একাধিক অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? এই প্রোটিন তৈরি হবে। ওকে, তো জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, এখন এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পলিমারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। পলিমার যে বিক্রিয়াগুলো আছে সেগুলোকে আমরা দুই ভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের সংযোজন পলিমার, আর একটাকে আমরা বলে থাকি ঘনীভবন। তো সংযোজনের আরেকটা নাম আছে যেটাকে আমরা জুট পলিমার বলে থাকি। তো সংযোজন মানে সংযোজন বা জুত। তো আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম সেটা দেখলাম একটা মনোমার আর একটা মনোমারের সাথে যুক্ত হয়ে হয়ে বড় একটা মানে অণু গঠন করতেছে। তার মানে এগুলো যেহেতু একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে গঠন করতেছে, তার মানে আমি বুঝতেই পারলাম এটা অবশ্যই সংযোজন পলিমার। কথা কি বুঝতে পেরেছো? এটা তাহলে কি সংযোজন পলিমার। তাহলে ভাইয়া ঘনীভবন পলিমারটা কি? তো মাথায় রাখবা সংযোজন পলিমারে একটার সাথে মনে করো একটা মনোমার আছে আর একটা মনোমার আছে, এই দুটা মনোমারের সাথে যুক্ত হয়ে আমাদের পলিমার গঠন করলো। এই ধরনের পলিমারকে আমরা বলে থাকি হচ্ছে সংযোজন পলিমার। এর সাথে আরেকটা যুক্ত হইলো, এইভাবে যুক্ত হয়ে আমাদের যেটা গঠন করবে সেটাকে আমরা বলবো সংযোজন পলিমার। আর ঘনীভবন পলিমার হচ্ছে একটা মনোমারের সাথে আরেকটা মনোমার তো যুক্ত হবেই, সাথে বাই প্রোডাক্ট তৈরি করবে। বাই প্রোডাক্ট কি? অক্সিজেন অথবা পানি অথবা এই টাইপের জিনিসপত্র তৈরি করবে। মানে শুধুমাত্র এটাই তৈরি হবে না, এর সাথে এক্সট্রা এই যে আমাদের বাই প্রোডাক্ট তৈরি হবে, উপজাত দ্রব্য তৈরি হবে। এই ধরনের ঘটনা হইলে তখন সেটাকে আমরা বলবো ঘনীভবন পলিমার। ওকে, ভাইয়া, হুম। ভাই শক্তি উৎপন্ন হতে পারে? এখানে আসলে শক্তি না, এখানে আমাদের যে ব্যাপারটা তৈরি হয় সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। শক্তিও হইতে পারে, যেহেতু এখানে আসলে বিক্রিয়াগুলো হচ্ছে তাপ দিয়ে তোমার হচ্ছে ঘটানো হয়, এখানে বাই প্রোডাক্ট হিসাবে আমাদের এর সাথে শক্তিও তৈরি হতে পারে। হ্যাঁ বলো। জি। আচ্ছা, ওকে, তো আমরা এখানে দেখো যে বিষয়টা আসতেছি সেটা হচ্ছে তাহলে সংযোজন এবং ঘনীভবন দুইটা পলিমার কিন্তু আমরা অলরেডি
বলে ফেললাম। তো কি জিনিস সেটা বলে ফেললাম। তো আমরা আস্তে আস্তে আসবো, সংযোজনের অনেকগুলো উদাহরণ আছে, ঘনীভবনের উদাহরণ আছে, আমাদের বইতে আছে, আমরা সবগুলোই দেখার চেষ্টা করব আজকে। তো আমরা তাহলে সংযোজনের এগুলো দেখি। তো সংযোজনের মধ্যে আমাদের কি কি আছে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো সংযোজন কি জিনিস আমি অলরেডি কিন্তু বলে ফেলেছি। সংযোজন মানে হচ্ছে এই যে মনোমারগুলো কি হবে, সরাসরি একটা আরেকটার সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করবে, তখনই তার নাম হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। ওকে, তো এই সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আমরা এখানে দেখব যে আসলে আমাদের কিছু সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আছে। তো আমরা সেই বিক্রিয়াগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তো সংযোজন পলিমারে আমাদের বইয়ের মধ্যে যেখানে আছে আমি সবগুলোকে এক জায়গায় করে দিচ্ছি। তো তোমরা একটু জাস্ট হচ্ছে মাথায় রাখতে পারো অথবা একটু মনে রাখতে পারো, সবগুলোকে আমি একসাথে করে দিব। যেখানে যেখানে আমাদের বিক্রিয়াগুলো আমরা পেয়েছি বা আমরা যেখানে যেখানে বিক্রিয়াগুলো দেখেছি সেইগুলোকে একসাথে আমরা করে দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ইথিনের যে বিক্রিয়াটা, তোমরা একটু আগে একটা বিক্রিয়া দেখেছো, সেটা হচ্ছে ইথিনের বিক্রিয়া, তাই না? ইথিন থেকে আমরা পলিথিন তৈরি করতে পারি। এটা আমরা প্রথমেই নিয়ে নিলাম এই জিনিসটা, সবাই আশা করি দেখতে পাচ্ছ। জি স্যার। 2 নম্বরে আমরা আরেকটা জিনিস নিয়ে নিব, সেটা হচ্ছে এটা তো আসলে আমরা নিলাম হচ্ছে ইথিন, 2 কার্বন বিশিষ্ট নিয়েছি। এখন যদি আমি 3 কার্বন বিশিষ্ট নিই, এবার আমরা 3 কার্বন বিশিষ্ট নিব। এটার নাম কি হবে, কে বলতে পারবা? প্রোপিন। প্রোটিন। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপিন হবে, কারণ হচ্ছে প্রো প্লাস ইন নাম হবে প্রোপিন। ওকে, আচ্ছা। এরপরে আমরা আরেকটা নিব, সরি, আরেকটা নিব হচ্ছে উপরে যেটা আছে ওইটার মতোই, বাট এইখান থেকে আমাদের যদি এরকম থাকে, এটাকে আমরা, হ্যাঁ, এটাকে আমরা ভিনাইল ক্লোরাইড বলবো। এর বিক্রিয়াটাও আমি কিন্তু দেখাইছি যে হচ্ছে কিভাবে ভিনাইল ক্লোরাইডটা তৈরি হয়। তোমাদের যখন হচ্ছে আমি এই যে এই বিক্রিয়াটা দেখিয়েছিলাম, আমি জাস্ট হচ্ছে বিক্রিয়াটা একটু দেখাই। এখানে যখন আমি দেখিয়েছিলাম হচ্ছে অ্যালকাইনকে, অ্যালকাইনের সাথে যখন হচ্ছে HCl এর বিক্রিয়া হয়েছিল, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। এইটাকে আমরা অ্যালকাইন বলতেছি, ইথাইন, এটাকে আমরা ইথাইন বলি। তো এই ইথাইনকে যদি আমরা এর সাথে বিক্রিয়া করাই, তখন এখানে আমাদের এটা সংখ্যা একটা বেড়ে যায়, দ্বিবন্ধনের একটা বন্ড ভেঙে যায়, আর এইখানে আমাদের CH এর সাথে Cl যুক্ত হয়ে যায়। এইটার নাম তখন আসলে আমরা বলছিলাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, বা এটাকে আমরা VC বলে থাকি। ওকে, এটা সংক্ষেপে আমরা কি বলে থাকি, VC বলে থাকি। এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা পাওয়া যায়, এটা এইভাবে আমাদের তৈরি হয়। তো এই জিনিসটাও একটু মাথায় রাখবা, এটা পড়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা মাথায় যাতে থাকে যে আমরা অ্যালকাইন থেকে আসলে এই জিনিসটা পেয়ে থাকি, এই ভিনাইল ক্লোরাইডটা। কারণ আমাদের অনেক সময় অ্যালকাইন দিয়ে তোমাকে বলবে যে এইটাকে পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করবে নাকি করবে না। তো তখন এই বিক্রিয়া করে তোমাকে ভিনাইল ক্লোরাইড তৈরি করতে হবে, তারপরে ভিনাইল ক্লোরাইড থেকে বিক্রিয়া করানো লাগবে। ওকে, তো এই জিনিসটা আমরা সৃজনশীলের মধ্যে পাবো আর কি। আচ্ছা, ওকে, তো এবার আমরা আসি এরপরে আমাদের পরে যদি আমরা এটা ভিনাইল ক্লোরাইডের পরে আমরা যদি আরেকটা বিক্রিয়ার কথা বলি, সেটা হচ্ছে অর্থাৎ আমরা এটাকে বলে থাকি হচ্ছে টেট্রাফ্লোরো ইথিন বলে থাকি। ওকে, এটাকে আমরা বলে থাকি টেট্রাফ্লোরো ইথিন। তারপরে আমাদের আরেকটা বিক্রিয়া আছে যেটা তোমাদেরও আমি অলরেডি দেখিয়েছি, এই বিক্রিয়াটাও দেখিয়েছি, সেটা হচ্ছে, কে বলতে পারবে এটার নাম কি? মিথানল। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিথানেল। হ্যাঁ, মিথানেল থেকেও আমাদের এই বিক্রিয়াটা হইতে পারে। তো আমি প্রত্যেকটাই বিক্রিয়া দেখাচ্ছি, এবং বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইজি এবং খুবই সহজ। এই পলিমারকরণ বিক্রিয়া মানেই তোমার মাথার মধ্যে একটা সেটআপ থাকবে যে মাঝখানে দ্বিবন্ধন থাকবে, বন্ধনটা ভেঙে যাবে, বন্ধনটা ভেঙে গেলে দুই দিকে দুইটা বন্ড ফাঁকা হবে। ওকে, দুই দিকে দুইটা বন্ড এই যে ফাঁকা হচ্ছে, ওইটাই জাস্ট দেখাতে হবে, প্রত্যেক ক্ষেত্রে এই জিনিসটা দেখাতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে প্রথমেই আমি কি করব, এই জিনিসটা নিব। আমি মনে করো যে এই জিনিসটা নিলাম, এই জিনিসটা নিয়ে আমি এখানে লিখলাম। লিখার পরে কি করলাম, আমি এখান থেকে জাস্ট হচ্ছে মাঝখানের যে বন্ডটা আছে, হ্যাঁ, এই বন্ডটা ভেঙে দিলাম।
তাহলে বন্ডটা ভাঙলে কি হবে বলো তো? দুই দিকে দুইটা হাত ভাগ হয়ে যাবে, হ্যাঁ, মানে এই দুই দিকে এক এক হাত থাকবে। এরকম হবে ঘটনা। ওকে, তো প্রত্যেকটাই এই একই ঘটনা ঘটাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাইলে আমার দেখে এই জিনিসগুলো শিখে লাভটা কি হচ্ছে আসলে? এখন প্রত্যেকটা জিনিসের নাম আছে এবং এইগুলা দিয়ে যখন আসলে ঘুরাই পেঁচাই প্রশ্নগুলো আসবে যাতে তুমি ধরতে পারো, এগুলো এই জন্য প্র্যাকটিস করতে হবে তোমাকে। আচ্ছা, এখন এইখান থেকে তাহলে আমি কি করব, এটার আগে আমি এটা একটু দেখাইনি, কারণ ওইটাতে একটু আমাদের ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমরা বলবো। এখানে তাহলে লিখে দিলাম এবং এইখান থেকে মাঝখানে কি করব, এই বন্ডটা ফাঁকা করে দিলাম। ওকে, এবার এখানে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি এই একটা বন্ড ফাঁকা করে দিলাম। সেম ওয়েতে আমি এখান থেকে একটা, ওকে, তো এইবার এখান থেকে তুমি কি করবা, মাঝখানের বন্ডটা, তো এইখান থেকে তুমি সেম ভাবে লিখে দাও। ওকে, নিচেরটাও ওই সেম ঘটনা, এটাকে আমরা নিয়ে আসি, তারপরে কি করব, ওই মাঝখানে দ্বিবন্ধনটার একটা বন্ধন ভেঙে যাবে। ঘটনা কিন্তু সব ক্ষেত্রে একই রকম। এটা কিন্তু তোমাকে এই একই সিস্টেমে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে ব্র্যাকেট দিবা, কত সংখ্যক নিবা এটা বলো তো, n সংখ্যক নিবা, এখানে এখানে n সংখ্যক হয়ে যাবে, এখানে তুমি n সংখ্যক নাও, n সংখ্যক নাও, এখানে n সংখ্যক দিয়ে দাও, এখানে n সংখ্যক নাও, এখানে n সংখ্যক দিয়ে দাও, এখানে n সংখ্যক দিয়ে দাও, এখানে n সংখ্যক নাও, এখানে তোমরা n সংখ্যক দিয়ে দিবা। ওকে, তো এবার কি করবা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এখন এখানে যে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমরা বিক্রিয়াগুলো করে ফেললাম, মাঝখানের এটাকে ফাঁকা রাখলাম কেন? এখানে আসলে বিষয় হচ্ছে অনেকে এখানে ভুল করে ফেলে। তো ভুলটা আসলে কি করে, ভুলটা হচ্ছে করে কিভাবে আমি জিনিসটা একটু দেখাই আগে। এই জন্য আমি জিনিসটাকে একটু আলাদা করে রাখতেছি যাতে তুমি এই ভুলটা না করো। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো সিস্টেম কি দেখালাম, সিস্টেম দেখালাম প্রত্যেক ক্ষেত্রে এই বন্ধনটা ভেঙে যাবে, তাই তো? এই বন্ধনটা ভেঙে দুই দিকে দুটো বন্ড ফাঁকা হবে, এখানে দুইটা বন্ড দিয়ে দিলাম। এখন ঘটনা হচ্ছে কি ঘটলো তাহলে বলো তো? এখানে কিন্তু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে ভাইয়া? আচ্ছা দেখো, এই যে যে মাঝখানের কার্বনটা, এই কার্বনের হাত কয়টা আছে বলো তো, বন্ড কয়টা আছে? এটা একটা, দুইটা, আর এই যে এই হাইড্রোজেন দিয়ে তিনটা, তাহলে এর তো চারটা হওয়ার কথা ছিল, কিন্তু চারটা হয়নি। আবার এর ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, এর দুইটা আছে আর এইখানে তিনটা আছে, তাহলে টোটাল পাঁচটা হয়ে গেছে এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে পাঁচটা হয়েছে আর এর ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা হয়েছে, তাহলে তো আসলে হইল না এখানে। তো মূলত আসলে কি ঘটনা ঘটছে, মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বন্ড ফাঁকা হয়েছে তো এই কার্বনের, তাহলে এই কার্বনের তো আমাকে দেখাতে হবে এই কার্বনের বন্ড ফাঁকা হয়েছে, এটা দেখাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা তো এইভাবে দেখানো যায় না, এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা কি করি, একটু ঘুরায়ে লিখি। এরকম মনে করো আমরা ঘুরায়ে নিচে দিয়ে দিই। কথা কি বুঝতে পেরেছো? এই কথা কি বুঝতে পারলা কিনা? জি স্যার। নিচে দিয়েছি, বিষয়টা বুঝতে পেরেছো? এখন তোমার ওই বন্ডটাকে আমি এইভাবে না দেখায় আমি তখন কি করব, এই সেম ভাবে দেখাইতে পারবো। কথা কি বুঝতে পেরেছো? এবার তুমি এইখান থেকে এরকম করে তুমি লিখতে পারো। এই জিনিসটা কার মাথার মধ্যে ঢুকলো না বলো? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। কে কে বুঝো নাই? আচ্ছা ওকে, তাহলে
আচ্ছা, তাহলে তোমরা কি এটা বুঝতে পারলে সবাই? জি ভাইয়া। কারো কি কোনো সমস্যা আছে বলো তো? জি না। আচ্ছা, এখন আমাকে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে একটু জিনিসপত্র জানতে হবে। সেটা হচ্ছে কেমন, যেমন আমি হচ্ছে এখানে আমি প্রত্যেকটারই আলাদা আলাদা করে বিষয়গুলো লিখে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা একটু নিচে নামাই দিই। আচ্ছা দেখো, এখানে আমাদের তাহলে প্রথমটাই তো তুমি বুঝতে পেরেছো প্রথমটা আসলে কি। প্রথমটা এটা হচ্ছে ইথিন। ইথিন, এটার নাম কি? পলিথিন। পলিযুক্ত হবে। আচ্ছা ওকে। সেম ওয়েতে এটার ক্ষেত্রে এখন নামটা কি হবে বলো তো? পলিপ্রোপিন। নিচে এন শর্ট প্রোটিন। হ্যাঁ, তখন আমরা এখানে কিন্তু বলবো এরকম যে হচ্ছে আচ্ছা দেখো, এটাকে তখন আমরা নাম বলবো যে এইটা হচ্ছে আমাদের প্রোপিন, আর এটা কি হয়? এটা হচ্ছে পলিযুক্ত হয়, তাহলে এর নাম হচ্ছে পলিপ্রোপিন। ওকে, পলিপ্রোপিন। আচ্ছা, সেম ওয়েতে আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে হচ্ছে আমাদের যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমরা এটাকে একটু নিচে নামাই দিই। একটু বুঝে নিও, এখানে বন্ডগুলো আছে। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আমাদের ঘটতেছে দেখো, এখানে তাহলে নামটা কি হবে? এটার নাম হচ্ছে, এটাকে একটু ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা ভিসি বলি। জি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এইটাকে আমরা তখন বলবো পলিভিনাইল ক্লোরাইড, মানে হচ্ছে এটা হচ্ছে পিভিসি। ওকে, তো এই পিভিসিটা খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ হচ্ছে কি এই পিভিসি দিয়ে হচ্ছে যে তোমার পাইপ তৈরি করা হয়। অর্থাৎ এই যে পাইপ, যে আমরা পাইপ অথবা এই ধরনের প্লাস্টিকের যে বিষয়গুলো আছে সবই কিন্তু এই পিভিসি দিয়ে তৈরি করা হয়। ওকে, পিভিসিরও আরও একটা আলট্রা ভার্সন আছে যেটাকে আমরা ইউপিভিসি বলে থাকি। ওই যে অনেক সময় দেখবা যে হচ্ছে তোমার অ্যাডে অনেক সময় বলে যে হচ্ছে এই পাইপের অ্যাডগুলোতে কিন্তু এরকম বলে যে আমাদের হচ্ছে ইউপিভিসি, ওটা হচ্ছে আলট্রা আলট্রা জন্য আমাদের বলা হয় হচ্ছে ইউপিভিসি। বাট এই পিভিসিটা এটা কিন্তু শুধুমাত্র যে পাইপ তৈরিতে এরকমও না, এই যে তারের হচ্ছে উপরে যে কোটিংগুলো থাকে, অর্থাৎ এই যে কালো রঙের যে জিনিসগুলো থাকে অথবা লাল বা অন্যান্য যে কালারগুলো থাকে, মানে উপরের যে হচ্ছে অপরিবাহক যে পদার্থ ব্যবহার করা হয়, তো এইগুলোও কিন্তু এই পিভিসিরই তৈরি। ঠিক আছে, পিভিসির সাথে আলাদা জিনিসপত্র দেওয়া থাকে, বাট এই পিভিসি জিনিসটা মূল বিষয়টা হচ্ছে পিভিসি। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি এর পরেরটা। এর পরেরটা হচ্ছে আমরা যেটাকে বলতেছি হচ্ছে, আচ্ছা এটা একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা এইটাকে একটু মনোযোগ দিয়ে এটা একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে এইটার কিন্তু একটু আলাদা আমাদের বইতে এটা উল্লেখ করা নেই, আমি তোমাদের ইয়ে করে দিয়েছি, এটা একটু মাথায় রাখবা। এইটার ক্ষেত্রে আমরা বললাম এটার নাম কি বলেছি বলো তো? টেট্রাফ্লোরোইথিন। এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিন এর নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। তো এটা অনেক সময় সংক্ষেপে এভাবে লেখা হয়, অর্থাৎ তোমার লেখা হয় হচ্ছে টেট্রা, টেট্রার হচ্ছে টি, টেট্রা ফ্লোরো, ফ্লোরোর এফ, আর ইথিনের ই, এটাকে বলা হয় টিএফই। টিএফই, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে সামনে, নামটা কি আসবে বলো তো? টেফলন। এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিন। হ্যাঁ, পলিটেট্রাফ্লোরোইথিন। এই পলিটেট্রাফ্লোরোইথিন এটা তৈরি করতে হলে এখানে আমাদের একটা প্রভাবক লাগে। হ্যাঁ, এই প্রভাবকটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের আয়রন সালফেট লাগে এখানে। আয়রন সালফেট দিলে আসলে এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ঘটবে। এটা হচ্ছে, এটার কিন্তু আর একটা সংক্ষিপ্ত নাম আছে, এটাকে আমরা আসলে টেফলন বলে থাকি। টেফলন। ওকে, তাহলে এটার একটা নাম আছে, এটা হচ্ছে টেফলন। তো এইখানে একটা বিষয় মাথায় রাখবা যে এই যে আমি এখানে বললাম এটা হচ্ছে পিএফই, সরি টিএফই, এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন।
আর এখানে আমাদের নামের প্রথমে পি শব্দটা যুক্ত হলো, এটা হচ্ছে আমাদের পলি থেকে পি আসছে, পলি টেট্রাফ্লোরো ইথিন। এটাকে আমরা সংক্ষেপে টেফলন বলে থাকবো, ওকে, টেফলন বলে থাকবো সংক্ষেপে এটাকে। আচ্ছা, আর এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এটাকে আমরা বলছিলাম হচ্ছে, এটার নাম কি ছিল মনে আছে? মিথানেল। এটা ছিল হচ্ছে মিথানেল, মিথানেল। আর এইটার ক্ষেত্রে আমরা তখন এটাকে বলবো হচ্ছে কি, ডেরলিন। পলিমিথানেল। হ্যাঁ এইটাকে আমরা বলবো হচ্ছে, এটার কিন্তু আমরা বইয়ের মধ্যেই কিন্তু ভাষাটা পেয়েছিলাম, তোমরা এর আগের দিন আমি বলেছিলাম, এটাকে কিন্তু বলা হয় হচ্ছে ডেরলিন বলা হয়, ডেরলিন। এর আগের দিন আলোচনায় আমরা বলছিলাম ডেরলিন, অথবা অনেক সময় আমাদের বইতে ভাষাটা এরকম লিখে ফেলেছে, সেটা হচ্ছে, এটা কিন্তু রাইট না, এটা হচ্ছে রং, বাট আমাদের যেহেতু লিখে ফেলেছে আমাদের এই নামটাও খেয়াল রাখবো, ডেল রিন এরকম লেখা আছে, বাট এটার মূল ইয়েটা হবে হচ্ছে ডেল ডেরলিন, হ্যাঁ ডেরলিন। তাহলে এটাকে আমরা, এখানে আমাদের কি লাগে, এখানে আমাদের লাগে হচ্ছে অতি নিম্নচাপ। এইখানে কিন্তু একটা বিষয় আমি তোমাদের দেখাচ্ছে যে এখানে বিক্রিয়ায় এই উপাদানগুলো দেখাচ্ছি না, আবার তুমিও যদি না দেখাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এইখানে প্রত্যেকটার যে হচ্ছে তোমার উপাদান আছে, এখানে মনে হয় আরেকটা জিনিস আমাদের দেওয়া লাগে, সেটা হচ্ছে H2O2, হ্যাঁ, মানে হাইড্রোজেন পারঅক্সাইড আর কি, এই দুটো একসাথে দেওয়া হয় আর কি। এটা দিলে পরে আমাদের এই ঘটনাটা ঘটে। আর সাথে এইখানে যে বিষয়টা, এখানে তোমাদের বইতেই প্রভাবগুলো দেওয়া আছে, প্রভাবগুলো একটু জাস্ট মুখস্থ করে ফেলবা, এই প্রভাবগুলো না লিখলে কিন্তু ঝামেলা, হ্যাঁ। এখন হচ্ছে ঘটনা হচ্ছে, অনেক সময় এমনও আমি দেখেছি, স্কুলে দেখাচ্ছে যে স্যাররা এরকমও করেছে, দেখাচ্ছে যে একটা জিনিস উপরের জায়গায় নিচে লিখছে, এর জন্য নাম্বার কেটে নিয়েছে, যদিও এটা আসলে খুবই একটা মানে ইয়ে সিস্টেম, এটার জন্য কখনোই নাম্বার কাটে না, তারপরে অনেক সময় স্যাররা ই করে কেটে দেয়। তো তোমরা এটা মিসিং করা যাবে না, এটা মিসিং করলে কিন্তু আসলে তারা তোমাদের কেটে দিবে, এই নাম্বারটা কেটে দিবে, এখানকার বিক্রিয়াগুলো হয়নি বলে ধরে নিবে। তো এখানকার তোমার প্রভাবগুলো অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, এখানে যতগুলো প্রভাব আছে সবগুলোই উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো জানলাম, তার মধ্যে আমরা এখানে কয়েকটা জিনিস আমরা এখানে উল্লেখ করলাম, এখানে 5টা জিনিস দেখাইছি। এই 5টার মধ্যে আমি এখানে দেখালাম হচ্ছে ইথিন থেকে পলিথিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন, তারপরে আমরা ভিসি থেকে পিভিসি, এবং টিএফই থেকে পিটিএফই, তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে মিথানল থেকে ডেরলিন। ওকে, তো সবাই কি বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, তো এখন তাইলে আমরা এর পরে চলে আসি হচ্ছে আমাদের পরের যে অংশটা, সেটা হচ্ছে আচ্ছা, তো এইখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা কিন্তু আমরা এই 5টা কিন্তু দেখিয়ে ফেললাম, এখানে আমাদের বইতেও কিন্তু সেই ঘটনাগুলো বলা আছে। আমি একটু বইয়ের যদি একটু দেখাই, যে এখানে আমাদের দেখো সেই জিনিসগুলো দেওয়া আছে, এইখানেও দেওয়া আছে, এইগুলো তোমরা একটু দেখে নিও, এখানে আমাদের দেওয়া আছে এইগুলা। এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে, এই যে এইখানে যেমন তোমার আমি পলিপ্রোপিনের ঘটনাটা কিন্তু অলরেডি বলে ফেলেছি, কিন্তু এই যে এইখানে আমাদের এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইগুলা। এইখানে এই যে আমাদের কোনটা কি, কেমনে কি, কোনটা দিয়ে কি তৈরি করা হয়, এই যে দড়ি, পাইপ, কার্পেট ইত্যাদি এইগুলো তৈরি করা যায়, এই যে যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো সবই এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আবার এই যে এইখানে এই যে বিভিন্ন ধরনের পাইপ, তারপরে এই যে মেডিকেল ডিভাইস, বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে ব্যবহার করা হয়, যে কোনগুলো তৈরিতে ব্যবহার করা হয় এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এই যেমন এইখানে এই যে এইটা কিন্তু আবার অনেক সময় ঝামেলা সৃষ্টি করে, যে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা আর জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড কিন্তু R2O2, হ্যাঁ, এটাকে আমরা বলি জৈব পারক্সাইড, হ্যাঁ। এটা আবার অনেকে ভুল করে ফেলে, এটা হচ্ছে H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড,
আর যখন জৈব পারক্সাইড হবে তখন এটাও টু এটাও টু। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? এখন বলো তো এই আরটা কি, জি কে স্যার। কে বলতে পারবো আরটা কি? অ্যালকাইল অ্যালকাইল মূলক। হ্যাঁ, অ্যালকাইল মূলক তোমাদের শেখানো হয়েছে কিন্তু। অ্যালকাইল মূলক হচ্ছে CnH2n প্লাস 1, মানে একটা ওই অ্যালকেন থেকে একটা যদি হাইড্রোজেন সরে যায় তখন আমরা এটাকে অ্যালকাইল মূলক বলে থাকি। আর সেই আরটা হচ্ছে এটা। তো জৈব পারক্সাইডের ক্ষেত্রে R2O2 হয়। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, এইখানে আবার এই যে আমাদের টাইটানিয়াম ক্লোরাইড আছে, এটার ক্ষেত্রে সংকেতটা কি হবে কে বলতে পারবা? CiCl2। Cl2 না, Cl3 হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, ওকে ভাই। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবা। এই যে এখানে সামান্য পরিমাণ অক্সিজেন লাগে, এই বাংলার সাথে একটু এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে। আচ্ছা, আর এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের ঘনীভবন পলিমার। এই ঘনীভবনটা দেখে আমি আজকের মতো ক্লাসটা শেষ করব। তো ঘনীভবনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জিনিসটা একটু বলি, দেখো। তো ঘনীভবনে এখানে কিন্তু একটা বিষয় আছে যে আমরা যে বিষয়গুলো জেনে থাকি সেটা হচ্ছে, দেখো, সাপোজ মনে করো যে আমি কোন একটা যৌগ যখন আসলে লিখা হয়, হ্যাঁ, এই লিখার সময় এই যৌগগুলো কিন্তু একটু মাথায় নিতে হবে। যে আমি মনে করো সাপোজ এরকম করে কোন একটা জিনিস লিখলাম, তো এইখানে মনে করো আমার 10টা আছে এই সেম জিনিস। তো বিজ্ঞানে কি করা হয়, এই 10টা জিনিসকে এই 10টা এইভাবে না লিখে শর্টে লেখা হয়। একই জাতীয় জিনিসের এইভাবে হইলে তখন শর্ট ফর্মটা ব্যবহার করা হয়। তাহলে কি শর্ট ফর্ম ব্যবহার করা হবে? CH2 এইখানে দিয়ে আমাদের কি করা হবে, এরকম শর্ট ফরম্যাট দেওয়া হবে। তো কয়টা আছে এখানে? এখানে 6টা আছে, তাহলে এখানে আমরা 6 দিয়ে দেবো। ওকে, তার মানে এই জিনিসটা বলতে বোঝাচ্ছে, এই 6 দিয়ে বলতে বোঝাচ্ছে এর ভিতরে যে যে উপাদানটা আছে সেই উপাদানটা কয়টা আছে, 6টা সংখ্যক আছে। তো এই এত বড় একটা যৌগ আমি না লিখে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা তোমাদের কিন্তু বলেছিলাম NH2 এটাকে অ্যামিনোমূলক বলা হয়। কি মূলক? অ্যামিনোমূলক। এটা হচ্ছে অ্যামিনোমূলক বা অ্যামিন বলা হয়। হ্যাঁ, অ্যামিনোমূলক। তো এখন এই মূলক শব্দটা কেন আসে তাও বলছিলাম, কিন্তু মূলক শব্দটা আসে এর সাথে যে বন্ড আছে তাই অ্যামিনোমূলক। আচ্ছা, এখন অ্যামিনোমূলক এখানেও আছে এইখানেও আছে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের কিন্তু আরেকটা জিনিসও বলছিলাম যে CH2 দুই দিকে দুইটা বন্ড ফাঁকা থাকলে এর নাম কি হয় কে বলতে পারবা? মিথিলিন। মিথিলিন বলা হয়। তাহলে এইটা আমি বলছিলাম এইটা হচ্ছে মিথেন, এর থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে এটা হয় হচ্ছে মিথাইল মূলক, দুইটা হাইড্রোজেন সরিয়ে নিলে এর নাম হয় হচ্ছে মিথিলিন। এই কথা কিন্তু বলছিলাম। আবার বলছিলাম যে যদি এখানে দুইটা থাকতো, এরকম যদি মনে করো এইটাকে বলা হয় হচ্ছে ইথেন। এখন এই ইথেন থেকে যদি আমাদের কি হয়, একটা যদি সরে যায় হাইড্রোজেন তাহলে এটা হয় হচ্ছে ইথাইল মূলক। আর যদি দুইটা সরে যায় তখন এর নাম হবে হচ্ছে ইথিলিন ইথিলিন। মূলক। এটাকে ইথিলিন বলা হয়। ওকে, এটাকে ইথিলিন বলা হবে। এটা ছিল মিথেন, মিথাইল, মিথিলিন। এটা হচ্ছে ইথেন, ইথাইল, ইথিলিন। কথা কি বুঝতে পারলা? এই সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। তাহলে এখন তুমি দেখো এই এখানে আমরা তাহলে CH2 এই বন্ড যদি থাকে তখন এর নাম হচ্ছে মিথিলিন বলি, মিথিলিন। এখন আমাদের হিসাবটা কি দেখো, তুমি আহ, এই জিনিসটাকে এভাবেও লিখতে পারো। আচ্ছা দেখো তো দুইটাকে লেখার মধ্যে কি পার্থক্য হইলো, এটা এত বড় হয়েছিল, ওইটাকে আমি শর্ট ফর্মে, এটাকে আমি শর্ট ফর্মে এতটুকুর মধ্যে দিয়ে লিখে ফেলতে পারলাম, তাই না? তাহলে এখন তুমি এখানে একটা বিষয় বলবা, সেটা হচ্ছে নামকরণের সময় আমি কেমনে নামকরণটা বলবো। আচ্ছা দেখো তো এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে। তাহলে 6টা হইলে আমার নাম হয় হচ্ছে হেক্স। তাহলে হেক্স সংখ্যক কি আছে, এটা 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 প্রত্যেকটা পার্টটাকে কি বলা হয়? মিথিলিন বলা হয়। তাহলে আমি বলবো যে ইথিলিন। এটা 6টা যেহেতু আছে তাহলে এটাকে আমরা বলবো হেক্সা মিথিলিন। 6টা যেহেতু আছে, 6টা যেহেতু আছে তাহলে এর নাম হবে হচ্ছে হেক্সা মিথিলিন। আর দুই পাশে দুইটা কি আছে? অ্যামিনোমূলক আছে, তাই আমি বলবো যে অ্যামিনো।
এই দুইটা দুইটা থাকলে আমরা তখন ডাই বলে থাকি, কিন্তু কি বলে থাকি? ডাই বলে থাকি। তাহলে আমরা বলবো যে হেক্সা মিথিলিন, দুইটা দুইটা অ্যামিনোমূলক থাকার কারণে আমরা বলবো ডাই অ্যামিন। হেক্সা মিথিলিন ডাই অ্যামিন, কথা কি বুঝতে পারছো? জি স্যার। বা আমি এইভাবে বলতে পারি, এই যে 6টা মিথিলিন আছে তাই বলবো হেক্সা মিথিলিন, এটা হচ্ছে মিথিলিন, আর দুই পাশে দুইটা হচ্ছে আমাদের অ্যামিনোমূলক আছে তাই বলবো ডাই অ্যামিন। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। তাহলে হেক্সা মিথিলিন ডায়ামিন ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি। ওকে, এবার আমরা আসি, এই সেম ঘটনায় যদি এরকম থাকতো, যদি এরকম টাইপের আমাদের থাকতো এবং এইখানে আমাদের দুইটা ওএইচ, সি ডাবল এইচ যুক্ত থাকতো, তাহলে এর নাম আমরা আসলে কি বলতাম? একটু ভালো করে মনোযোগ দিবা। এখানে দেখো আমাদের কিন্তু কি আছে, এখানে হচ্ছে 4টা আছে, এটাকে শর্ট ফর্মে আমি কিভাবে লিখবো? CH2, দুই দিকে বন্ড দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি লিখবো এটা 4টা আছে। আর কি আছে দুই পাশে আমাদের? কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই এটা লেখা যাবে? এই জিনিসটাকে শর্ট ফর্মে এভাবে লেখা যাবে? জি ভাইয়া। তাহলে এখন জি আমি স্যার। এটাকে কি বলতে পারি? আমি বলতে পারি 4টা যদি থাকে তাহলে এটাকে বলে থাকি হচ্ছে টেট্টা। টেট্টা কি? এটা হচ্ছে মিথিলিন, টেট্টা মিথিলিন। আর দুইটা কি আছে? ওইক অ্যাসিড, তাই আমরা বলবো ডায়োইক অ্যাসিড। তাহলে টেট্টা মিথিলিন ডায়োইক অ্যাসিড। ওকে, তো এইটাকে জি ভাইয়া। আরেকটা নাম বলা হয়, এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড। এর আরেকটা নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ওকে, সবাই বুঝছো কিনা? জি ভাইয়া স্যার। ওই বানানটা কি? হ্যাঁ, ওই বানান। ওইক, এই যে এইটা হচ্ছে আমাদের ওইক। হ্যাঁ, ওইক অ্যাসিড। আমরা বলছিলাম যে এই যে সি ডাবল এইচ, এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, ও নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত হয়। আচ্ছা, তাহলে এটুকু সবাই কি বুঝতে পারলা যে আমাদের কয়টা আছে? 4টা কি আছে? 4টা কি আছে? এটা 4টা, মিথিলিন। 4টা মিথিলিন, তার মানে টেট্টা মিথিলিন। আর দুইটা ওইক অ্যাসিড আছে, তাই ডাইওইক অ্যাসিড। ওকে, আর এটাকেই যদি আমি কি বলি, এটাকেই যদি আমি তোমার হচ্ছে এমনি নাম বলতে চাই, তাহলে এটার নাম হচ্ছে কি হবে? অ্যাডিপিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন একটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাইয়া, এই যে যে দুইটা জিনিস আমরা পাইলাম, এই দুইটা জিনিস দিয়ে আমরা বিক্রিয়া করব। এক হচ্ছে এই যে হেক্সামিথিলিন ডায়ামিন, আর একটা হচ্ছে আমাদের এই অ্যাডিবিক অ্যাসিড বা টেট্রা মিথিলিন ডায়োইক অ্যাসিড। ওকে, এই দুইটা জিনিস আমরা দিয়ে বিক্রিয়া করব। অনেকে এই বিক্রিয়াটাকে কঠিন ভাবে, কিন্তু খুবই সহজ বিক্রিয়া। আচ্ছা, তোমার একটু বেসিকটা আগে ক্লিয়ার করি। দেখো, তুমি এইটা তো জানো যে CH3 যদি হয়, হ্যাঁ, সি ডাবল এইচ, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। এইটা যদি ভেঙে যায় তাহলে কেমনে ভাঙে বলো তো? এটা কিন্তু ভাঙলে ওই হাইড্রোজেন, লাস্টের হাইড্রোজেনটা কি শুধু আলাদা হয়, এইটা হয়, আর এইটা হচ্ছে আমাদের আলাদা হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছো? সবাই বুঝছো কিনা? এইটা কিন্তু আমাদের কোন একটা ওইক অ্যাসিড যদি ভাঙে তাহলে সে কিন্তু এরকম ভাবে ভাঙে। ওকে, এটা হচ্ছে আমাদের ওইক অ্যাসিড যখন হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার, এটা যখন হচ্ছে এসিড ধর্মটা প্রকাশ করে, এসিডের যে ধর্ম, হ্যাঁ, এই এসিড ধর্ম যখন প্রকাশ করে তখন কিন্তু সে এইভাবে আসলে ভেঙে যায়। এই যখনই জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তখন আমরা এটাকে এসিড বলে থাকি। ওকে, বাট এইখানে বিক্রিয়াটা কিন্তু একটু ভিন্নতর ওয়েতে হবে, যে জিনিসটা একটু আমরা জাস্ট দেখার চেষ্টা করি। আমি প্রথমে এখানে দুইটা জিনিস লিখে নিচ্ছি। এটার মধ্যে একটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম CH2, এরকম বন্ড দিয়ে আমি এখানে লিখে দিলাম হচ্ছে, এখানে দিলাম 6, একটু বন্ডটা একটু বড় করে দিলাম যাতে এদিকে আরো আছে বোঝা যাচ্ছে। এটা NH2, এখানেও NH2। সেম ওয়েতে আমি পাশে আরেকটা লিখবো, সেটা হচ্ছে আমি হচ্ছে আচ্ছা একটু সরাই লিখি, এখানে লিখলাম, এখানে CH2, আমরা এখানে বন্ড দিয়ে দিলাম, বন্ড দিয়ে
এখানে আমরা হচ্ছে কি দিব, এখানে 4 দিয়ে দিলাম, সি ডাবল এইচ, এখানেও আমরা সি ডাবল এইচ দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি এখানে যে কাজটা করব এটা একটু ভালো করে মনোযোগ দিবা সবাই। এখানে আমাদের কিন্তু এই জিনিসটাও কিন্তু সেই মনোমার। এখন অনেকে ভাবতে পারে দেখো এখানে মনোমারে কয়টা জিনিস যুক্ত হয়েছে একসাথে, দেখছো এতগুলো জিনিস একসাথে যুক্ত হয়েও কিন্তু এটাকে আমরা মনোমার বলে থাকি। এটা কি মনোমার বলে থাকি, দেখো এখানে কয়টা জিনিস আছে, এটা 6টা আছে, এটা 6টা আছে, 7টা 8টা আছে, তাহলে 8টা দিয়ে কিন্তু একটা মনোমার হয়েছে। সবসময় যে একটা দিয়েই মনোমার হবে এমন কিন্তু না, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা এখন এইখানে আমি এটা অবশ্যই পলিমার তৈরি করতে হলে এটা এন সংখ্যক নিতে হবে, আবার এটাও কি নিতে হবে, এন সংখ্যক নিতে হবে। ওকে, কথা কি বুঝতে পেরেছো? তো এখন আমি এই দুটাকে যুক্ত করে দিব, যুক্ত করে বিক্রিয়াটা করব। এখন বিক্রিয়াটা করার ফলে কি ঘটনা ঘটবে একটু মনোযোগ দিবা। আচ্ছা দেখো তো এইখানে আমাদের যে জিনিসটা আছে এইখানে কি ঘটনা ঘটবে, এখানে ঘটবে কি, এই যে ভেতর থেকে একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, এখান থেকে বের হয়ে আসবে, আর একটা হাইড্রোজেন এইখান থেকে বের হয়ে আসবে। কথা কি বুঝছো? সেম ওয়েতে এইখান থেকে একটা হাইড্রোজেন না, এখান থেকে কিন্তু একটা ওইস বের হয়ে আসবে, এখান থেকেও একটা ওইস বের হয়ে আসবে। আচ্ছা বলো তো এই হাইড্রোজেনের সাথে ওইস যুক্ত হইলে হাইড্রোজেন আর ওইস মিলে কি তৈরি হবে, পানি। এটার সাথে এটা যুক্ত হইলে একসাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তাহলে এইখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে কি ঘটতেছে, তাহলে এইখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে আমরা, আচ্ছা এটা আমি আগেই নামুছি এখান থেকে আমরা, তাইলে এখানে কিন্তু আবার বোঝার আছে, কিন্তু অনেকে এখানে কিন্তু বুঝতে পারে না। আচ্ছা ভাইয়া বলো তো এই এই যে হাইড্রোজেন আর এই যে ওইস এই দুটো যখন যুক্ত হবে তখন একটা পানির অণু পাওয়া গেল, তাই না? আচ্ছা বলো তো আবার যদি এইটার সাথে এটা যুক্ত হয় তাহলে কয়টা পানির অণু পাওয়া যাবে এখানে? দুইটা। দুইটা পানির অণু পাওয়া যাচ্ছে, তাই তো? একটা এখানে একটা, এইখানে একটা, দুইটা জিনিস নিয়ে আমি এইখানে কয়টা নিয়েছিলাম ভালো করে মনোযোগ দিবা কিন্তু, এটা একটা নিয়েছিলাম, এইখানে কয়টা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম। তাহলে এইটাও যখন একটা এইটাও যখন একটা, তখন এইখানে আমি পাইলাম কয়টা পানির অণু, দুইটা। এইখানে দুইটা। এখানে কিন্তু তখন আমি দুইটা পানির অণু পেয়েছি, এখানে দুইটা পানির অণু পেয়েছি। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে ভাইয়া আমি তো এইটা একটা নিই না, এটা কয়টা নিয়েছি, এন সংখ্যক। এন সংখ্যক নিয়েছি। এটা কত সংখ্যক নিয়েছি, এন সংখ্যক নিয়েছি। তাহলে একটা থেকে যদি এইখানে দুইটা হয় তাহলে এন সংখ্যক থেকে কত হবে, 2n সংখ্যক। এখানে 2n সংখ্যক হবে। এটা কিন্তু আমাদের অনেক সময় বইতে ভুল থাকে, তো তোমরা একটু এটা ঠিকঠাক করে নিবা। এটা হচ্ছে আসলে আমাদের কি হবে, এটা হচ্ছে তোমার মাঝখানে আমাদের একটা এন আসবে, অর্থাৎ 2n সংখ্যক আমরা পানি পাবো। এটা হচ্ছে রাইট। আচ্ছা এবার দেখো এবার বিক্রিয়াটা কি ঘটবে, জাস্ট হচ্ছে তুমি এই যে এইগুলো বাদ দিয়ে লিখে ফেলো, দুইটাকে একসাথে লিখে দিবা বাট এইগুলো বাদ দিয়ে। তাহলে ভাই আমি লিখে ফেলি, দেখি খুব সহজে লিখে ফেলি। এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আমার আছে এনএইচ, এনএইচ টু ছিল, ওই টুটা বাদ দিতে হবে। কেন? কারণ একটা হাইড্রোজেন তো চলে গেছে, তাহলে শুধু একটা হাইড্রোজেন আছে। আচ্ছা একটা হাইড্রোজেন থাকলো, আর মাঝখানে যা আছে তা তো থাকবেই, মাঝখানে যা আছে সেটাও থাকলো। মাঝখানে এটা আছে কয়টা আছে, 6টা আছে। এখানেও কি হবে, এনএইচ হবে। হ্যাঁ এখানে এনএইচ হবে। আচ্ছা এই জিনিসটাকে আমি একটু নিচে লিখি। আচ্ছা তো দেখো এটা লিখলাম। এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, এইখান থেকেও তাহলে কি ঘটনা ঘটতেছে, এখান থেকে কিন্তু আমাদের ওই ও সিওটা জাস্ট থাকবে, তাহলে সিওটাকে এর সাথে একবারে লিখে দিলাম সিও, আর বাকিগুলা লিখলাম। বাকিগুলা কি, CH2, এখানে কয়টা আছে, 4টা আছে। সেম ওয়েতে এখানে সিও লিখে দিলাম। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এদিকে একটা বন্ড ফাঁকা, এদিকে একটা বন্ড ফাঁকা, আর এইদিকে তুমি একটা জাস্ট ব্র্যাকেট দিয়ে এখানে এন দিয়ে দিলে আমাদের বিক্রিয়াটা কিন্তু শেষ। কি হইল এখান থেকে ভাইয়া, এই যে জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি, এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি, এই জিনিসটাকে বাদ দিয়ে আমি লিখলাম, এই জিনিসটুকু বাদ দিয়ে লিখেছি, মাঝখানে যা ছিল সেইটুকু এখানে লিখেছি, আর এইখানেও লিখেছি। এখন এইখানে একটা বিষয় মাথায় রাখবা। আচ্ছা বলো তো এখানে এই যে কার্বনটা, কয়টা কার্বন আছে বলো তো, এখানে কয়টা কার্বন আছে, 6টা। 6টা কার্বন আছে। আচ্ছা আবার এইখানে কয়টা কার্বন আছে বলো তো, এইখানে আছে 4টা, আর এই যে এইটা একটা এটা একটা, তাহলে 4টা আর হচ্ছে এই 2টা, তাহলে কয়টা হলো, 6টা। 6টা।
ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যে জিনিসটা তৈরি হয়েছে এটা কিন্তু নাইলন তৈরি হয়েছে। এখন নাইলন কত তৈরি হয়েছে? নাইলন হচ্ছে এই কার্বন সংখ্যা অনুসারে নাম হয়, এটাকে আমরা বলবো নাইলন 6:6 তৈরি হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা বলবো নাইলন 6:6। নাইলন কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। নাইলন হচ্ছে তোমার 7:8 হইতে পারে, অথবা 8:8 হইতে পারে, বা এইরকম টাইপের জিনিসগুলো হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। তো আমরা এখানে যে নাইলনটা পাইলাম সেই নাইলনের এখানেও 6টা কার্বন আছে, এখানেও 6টা কার্বন আছে, তাই এই নাইলনের নাম হচ্ছে নাইলন 6:6। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার। এই বিক্রিয়াটা কারো বুঝতে অসুবিধা হইলে বলো। ভাইয়া নামটা কিভাবে হলো আবার একটু বুঝিয়ে দিবেন? নাইল মানে এই এই জিনিসটা যেটা তৈরি হয়েছে এটা এই অ্যাডিবিক অ্যাসিড আর হচ্ছে তোমার এই হেক্সামিথিলিন ডায়ামিন একসাথে যুক্ত হলে নাইলন তৈরি হয়, নাইলন তৈরি হয়। এখন এই নাইলনে আমি দেখতেছি এই দিকে আমাদের আছে 6টা কার্বন। কয়টা কার্বন? 6টা কার্বন। ওকে, আর এইখানে আমাদের 4টা আছে কার্বন, আর এই যে 2টা কার্বন, মোট এই দিকেও 6টা কার্বন, তাহলে দুই দিকেই 6টা কার্বন আছে। তাহলে এটা তো নাইলন তৈরি হয়েছে। আর তো নাইলনটা কত ইস্টু কত হইলো? তো আমরা বলবো এখানেও যেহেতু 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, তাহলে 6:6 তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? ভাইয়া সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে নাইলনটা মানে কিভাবে? আসলে নাইলন নামটা আসলে এইভাবে আমরা বুঝতে পারবো না। এখানে যদি আমি তোমাকে বলি এই যৌগটার নাম অ্যাডিবিক অ্যাসিড কেন হয়েছে, তুমি বলো, এটা কিন্তু বলা যাবে না। তো এটা আসলে ওই নামকরণ করা হয়েছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার নাইলন, নাইলন 6:6 হয়েছে। কথা কি বুঝতে পারলা? এখন বলো তো এইটাকে কেন আসলে ঘনীভবন বলা হয়েছে? কারণ পানি অপসারিত হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের পানিটা হচ্ছে বের হয়েছে, পানিটা এই যে এখান থেকে বের হওয়ার কারণে আমরা আসলে এটাকে বলতেছি হচ্ছে তোমার ঘনীভবন পলিমার। সবাই কি এটুকু বুঝতে পেরেছো নাকি বুঝতে অসুবিধা আছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। এইখান থেকে আমরা কিন্তু এই যে এটাকে হচ্ছে আমরা টাইটানিয়াম অক্সাইড বলতেছি। হ্যাঁ, টাইটানিয়াম অক্সাইড। অনেকে এখান থেকে দ্বিমত পোষণ করে, ভাইয়া এখানে তো 2 হইলো, আপনি ওইখানে 3 লিখলেন কেন? আচ্ছা বলো তো কেন লিখেছি, কেউ বুঝতে পেরেছো? অক্সিজেন, অক্সিজেনের 2, এটা হচ্ছে 4, তাহলে ক্রসলি বসাও, তাহলে এখানে 2 বসে, এখানে কত বসে? 4 বসে, এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? এই জিনিসটাই হবে। কথা কি বুঝতে পেরেছো? এখন ঘটনা হচ্ছে আমি যখন টিআই সিএল, তখন সিএল এর তো আসলে 1, আর এটা হচ্ছে 4, তখন কি হবে? TiCl4, তাই তো? আর TiCl হচ্ছে 3 সম্ভব। কেন বলো তো? কারণ হচ্ছে এই টাইটানিয়াম, টাইটানিয়াম হচ্ছে একাধিক যোজনী প্রদর্শন করে। কথা কি বুঝতে পেরেছো সবাই? একাধিক যোজনী তো প্রদর্শন করে কারা? ওই যে আমরা বলছিলাম যে তোমার হচ্ছে 20-এর পরে যে মৌলগুলো আছে সেগুলোর কিন্তু, হ্যাঁ, ওই ডিবলকের মৌলগুলো আসলে একাধিক যোজনী প্রদর্শন করে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় বলি। এখানে আমাদের এইটুকু পর্যন্ত বোঝার ছিল, আমি বোঝাই দিলাম। এবং এরপরে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আসলে তোমাদের একটু জাস্ট হচ্ছে পড়ে নিতে হবে। যেমন পলিমারকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতেছি, কৃত্রিম পলিমার এবং হচ্ছে প্রাকৃতিক পলিমার। এই কৃত্রিম পলিমারকে কিন্তু আমরা আবার প্লাস্টিকও বলে থাকি। তো এরকম আমাদের কিছু কথাবার্তা বলা আছে, এই কথাবার্তাগুলো একটু জাস্ট তোমাদের পড়ে নিতে হবে। এই যে এইখানে দেখো, এখানে যে পলিমার, প্রাকৃতিক পলিমারের ক্ষেত্রে কিছু কথাবার্তা এখানে বলা আছে, কেমনে কি তৈরি করা হয়, কোথায় তৈরি হয়, এই বিষয়গুলো আমাদের বলা আছে, এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, এই জিনিসটাও তোমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু ভালো করে মুখস্থ রাখতে হয়, বিশেষ করে এই যে এই দুইটা জিনিস। ওকে, আমাদের অনেক সময় আসে যে প্লাস্টিকের রশি তৈরিতে, অথবা প্লাস্টিকের ব্যাগ তৈরিতে, অথবা পানির পাইপ তৈরিতে, এই যে এই জিনিসগুলো, এই যে তোমার হচ্ছে দাঁতের ব্রাশ তৈরিতে কোনগুলো ব্যবহার করা হয়, এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো এইগুলা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বক্সটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যে মনোমারগুলো পড়লাম সেইগুলো সবই দেওয়া আছে, এই যে পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল, এই যে ক্লোরাইড, আর এই যে এটা হচ্ছে নাইলন 6:6। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এখানে আমাদের ধর্মগুলো দেওয়া আছে এবং ব্যবহার দেওয়াগুলো দেওয়া আছে, এটা খুবই সুন্দর করে পড়ে ফেলতে হবে, তোমরা একটু পড়ে নিও। আর এখান থেকে আমাদের কৃত্রিম পলিমার আছে। তো এই হচ্ছে আমাদের এইখানকার বিষয়বলি ছিল। আর লাস্টে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এরপরে, এই যে লাস্টের যে জিনিসটা যেটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। সেটা হচ্ছে আমি যদিও তোমাদের প্রথম দিকে আলোচনায় শুরুতেই এই জিনিসটা আলোচনা করে দিয়েছিলাম যে জৈব যৌগ কি আর অজৈব যৌগ কি, হ্যাঁ, জৈব রসায়নটা কি আর অজৈব রসায়নটা কি সেটা কিন্তু আমি আলোচনার শুরুতেই বলছিলাম। তো এখানে কয়েকটা পয়েন্ট দিয়েই করছে, অনেক সময় আসে যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখো, তো তখন আমাকে এই জিনিসগুলো লেখা লাগবে, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, এটিএম অথবা টিটিএম করে ফেলতে হবে। এই কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে, এই যে যতটুকু আলোচনা হলো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন আছে কারো? ভাইয়া বের্লিনের বিষয়টা একবার বলেন। ডেরলিনের বিষয়টা একবার বলি। ডেরলিন হচ্ছে আমরা যে বিষয়টা বললাম, দেখো এইটা ছিল আমাদের হচ্ছে মিথানেল, হ্যাঁ, এই মিথানেলকে যদি আমরা অতি নিম্ন চাপে এটার বিক্রিয়া ঘটাই, তখন কি করে, এই মাঝখানের এই বন্ধনটা ভেঙে যায়। কোন বন্ধনটা ভেঙে যায়? এই বন্ধনটা ভেঙে যায়। তোমরা জানো এই বন্ধনটা কেন ভাঙে, আমি এই অধ্যায় জুড়ে এই কথাগুলোই বলছি, হ্যাঁ, এই যে ওকে, বন্ধন ভেঙে এই দুই দিকে বন্ড ফাঁকা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এন সংখ্যক যদি নিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে এন সংখ্যক হয়। এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে যে প্রোডাক্টটা তৈরি হলো, এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডেরলিন, হ্যাঁ, ডেরলিন বলা হয়। ডেরলিন দিয়ে আসলে এই যে বিভিন্ন ধরনের যে বসার চেয়ার বলো, তারপর টেবিল বা এই টাইপের যে প্লাস্টিকের যে জিনিসগুলো পাওয়া যায়, সবগুলো এই ডেরলিন দিয়ে তৈরি করা হয়। কথা কি বুঝতে পারলো? জি এটা কি ভাইয়া। অজৈব? হুম, অজৈব এটি? এটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ তাই প্রশ্ন বললা? জি ভাই। আচ্ছা, জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে তাহলে পার্থক্যটা কি একটু দেখে নাও। সেটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, হ্যাঁ, কার্বন আর হাইড্রোজেন যুক্ত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। কি বলি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তাহলে এখন এই হাইড্রোকার্বন আর এই হাইড্রোকার্বনের জাতক বলা হয়, হ্যাঁ, এর হচ্ছে জাতক। জাতকটা কি? জাতকটা হচ্ছে এই হাইড্রোকার্বন থেকেই তৈরি হয়েছে এমন একটা জিনিস। যেমন আমি যদি বলি এইখানে CH4, এটা হচ্ছে মিথেন, আর এইখানে যদি এমন ঘটনা ঘটে যে CH3 এর সাথে একটা মনে করো যে ক্লোরিন যুক্ত হলো, তাহলে এইটা ছিল তো এইটাই, বাট ওইখানে একটা ক্লোরিন এক্সট্রা যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এইটা থেকে এটা তৈরি হয়েছে। তার মানে এইটার জাতক হচ্ছে এইটা, ওকে। অথবা আমরা CH4 বলতে পারি, এইটাও কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ নিয়ে যে যৌগটা তৈরি হয়, সেগুলোকে আমরা বলে থাকি জৈব যৌগ। জাতক আরেকবার বুঝাবেন? জৈব যৌগ, হ্যাঁ বোঝাচ্ছি। মানে এটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন থেকে যা তৈরি হয়, মানে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের যে মিথেন, এই মিথেন থেকে তৈরি হয়েছে কোনটা? এইটা। এবং মিথেন থেকে তৈরি হয়েছে কোনটা? এইটা। তাহলে এই মিথেনের এইগুলোর হচ্ছে জাতক হচ্ছে এইগুলা। তার মানে আমরা বলতে পারি মিথেন একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের জাতক হচ্ছে এইগুলা। তো এইগুলা সহ এই টোটালটা, মানে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক মিলে যেইগুলো তৈরি হয় সেটাকে আমরা বলবো জৈব যৌগ, ওকে। আর এইগুলো বাদে যেইগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অজৈব যৌগ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইখানে আমি বললাম যে CCl4, এটা আমরা ওইখান থেকে তৈরি হয়েছে বুঝতেই পারছি। আবার যদি আমি বলি CH4, তুমি তো বলেই দিচ্ছ এটা হচ্ছে জৈব যৌগ। এটা জৈব যৌগ কেন? জৈব যৌগ কারণ এটা হাইড্রোকার্বন। আর এটা কি? এটাও জৈব যৌগ। কেন জৈব যৌগ? কারণ এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। কিন্তু আমি যদি তোমাকে বলি HCl, এটা কি? তখন তুমি বলবে এটা অজৈব যৌগ। কেন? কারণ এইখানে কিন্তু কার্বনও নেই, আবার হাইড্রোজেনও নেই, ওকে। আবার এইগুলা কিন্তু মানে হাইড্রোকার্বন না, বা হাইড্রোকার্বনের জাতকও না, ঠিক আছে, ওখান থেকে তৈরিও হয়নি। তাহলে সেই ক্ষেত্রে এইগুলোকে আমি বলবো অজৈব যৌগ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইখানে কি হয়েছে? এখানে হাইড্রোজেন আর কার্বন আছে, ওর সাথে আরেকটা উপাদান এক্সট্রা যুক্ত হয়েছে, তার মানে এটা কিন্তু হাইড্রোকার্বনের জাতক। এটা কিন্তু হাইড্রোকার্বনের জাতক, যেহেতু হাইড্রোকার্বন থেকে এরকম যৌগ তৈরি হয়েছে, তাই এটাকে আমরা বলে থাকি হচ্ছে জৈব যৌগ। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া।
ওকে, তো এই হচ্ছে আমাদের মূলত যে বিষয়বস্তু ছিল। তো এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে বলো। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আপাতত এখানেই শেষ করতেছি। আমরা নেক্সট দিন আমাদের হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি শেষ অংশ নিয়ে আমরা কথা বলবো। শেষ অংশ বলতে এখানে এক্সট্রা যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি তুলে আনবো। এর মধ্যে আমাদের তোমার হচ্ছে সোজাভাবে বিক্রিয়া করলে কি হয়, উল্টাভাবে বিক্রিয়া করলে কি হয়, তারপরে দ্বিগুণ মানে বাড়াতে হয় কিভাবে, কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হয় কিভাবে, কার্বন সংখ্যা কমাতে হয় কিভাবে, তারপরে হচ্ছে তোমার পারস্পরিক রূপান্তর কিভাবে করতে হয়। এইগুলো আসলে এক্সট্রা না শিখলে আমরা আসলে প্রশ্ন অ্যান্সার করতে যেয়ে ঝামেলায় পড়বো। তাই আমরা নেক্সট দিন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, তাহলে সবাই ভালো থেকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।